नमस्कार बंधुरा आनंदमेला पूजाबार्षिकी 1414 प्रकाशित सुनील गंगोपाध्याय लेखा उपन्यास काकाबाबुर चोखे जल एर 11तम पर्व आज पढ़ছি। दिनेर बेला एखाने एकटू एकटू गरम पड़लेও राते बेश ठंडा पड़े। उठोनेर एक पाशे किछु चेला काठ दिए आगुन জ্বালা হয়েছে। সেই আগুন ঘিরে বসে আছে ওরা কয়েকজন। বিল্টুর একটা হাত শক্ত করে ধরে আছে শিবু সর্দার। কাকাবাবু উপুড় হয়ে পড়ে আছেন মাটিতে, এখনো তার জ্ঞান ফেরেনি। কালো চশমা পরা লোকটা অন্ধকারেও চশমা খোলেনি। বোধহয় তার চোখের অসুখ আছে। সেই বড়বাবু। আর তার পাশের লোকটির নাম বলরাম। তার চেহারাটা বিমের মতো, মুখ ভর্তি দাড়ি গোঁফ, কিন্তু মাথাটা নেড়া। চায়ের গ্লাসে চুমুক দিতে দিতে বড়বাবু জিজ্ঞেস করলো, আরে শিবু, সত্যি করে বল, তিলকরাম কোথায় গিয়েছে? শিবু সর্দার বলল, গাঁও মে গিয়া বড়া সাহেব। বড়বাবু ব্যঙ্গিয়ে বলল, গাঁও মে গিয়া? কাহে গিয়া? নাকি একেবারেই কেটে পড়েছে? শিবু বলল, সে তো আমি জানি না বড়া সাহেব। বড়বাবু বলল, আমার হুকুম, তোমরা দুজনে কেউ 1 মিনিটের জন্য বাইরে যেতে পারবে না। সর্বক্ষণ পাহারা দেবে। এই কোড়া লোকটা যদি আজ ছেলেটাকে নিয়ে পালাতো, এই ডেরার খবর জেনে যেত। বলরাম আর আমি একেবারে ঠিক সময় এসে পড়েছি, ভাগ্যিস। বলরাম বলল, রায়চৌধুরীকে এবার বাগে পাওয়া গিয়েছে, ওকে খতম করে দিতে হবে। বড়বাবু বলল, অনেকক্ষণ নড়াচড়া করছে না, টেসেই গেল নাকি? বলরাম বলল, পেটে খুব জোর আঘাত লাগলে অনেক সময় কিডনি ফিডনি ফেটে যায়, তাতে মানুষ বাঁচে না। বড়বাবু বলল, দেখা যাক আর কিছুক্ষণ। জ্ঞান ফিরলে ওকে জেরা করে জানা যেত ও এখানে এলো কী করে। আর যদি জ্ঞান না ফেরে, তাহলেও নিশ্চিন্ত হওয়ার জন্য রায়চৌধুরীর মাথায় গোটাচারে গুলি চালিয়ে দিতে হবে। বলরাম বলল, তিলকরাম বোধহয় ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। ও তো বুঝেছে ওকে আর শাস্তি পেতেই হবে। ওর ভুলের জন্যই তো এই গোলমালটা হলো। এই ছেলেটার বদলে অন্য ছেলেটাকে গাড়িতে তুলে দিল। বড়বাবু বলল, তুমিই বা ভালো করে দেখে নিলে না কেন? বলরাম বলল, তখন গুটগুটে অন্ধকার, দুটো ছেলেই এক বয়সী, একই রকম চেহারা। মুখ বাঁধা ছিল বলে কোথাও শুনিনি, তাই বুঝতে পারিনি। তার জন্য যদি আমায় কিছু শাস্তি দিতে চান, মাথা পেতে নেব। বড়বাবু বলল, সেটা পরে দেখা যাবে। কালিম্পংয়ের ছেলেটার জন্য কত টাকা পাওয়া যেত তা হাতছাড়া হয়ে গেল। এখন এই ছেলেটাকে নিয়ে কি করা যায়? ফেরত দেওয়াও তো শক্ত। পুলিশ সব জেনে গিয়েছে। এই বাচ্চাটাকে পেলে ওর মুখ থেকে আমাদের খোঁজ পেয়ে যেতে পারে। বলরাম বলল, এখন আর ফেরত দেওয়া যাবে না, ভেরি রিস্কি। ইট ইজ বেটার টু কিল হিম। বিল্টু বলল, আই নো ইংলিশ। ইউ ওয়ান্ট টু কিল মি? ইহ, অত সোজা নয়। কাকাবাবু তোমাদের এখন মারবেন। শিবু সর্দার বিল্টুর একটা কান ধরে জাকুনি দিতে দিতে বলল, আরে যা, তোমার কাকাবাবু খতম হ চুকা। বিল্টু বলল, তুমি আমার কান ধরেছ কেন? আমিও তোমার কান ধরব। সে হাত তুলতেই শিবু খপ করে সেই হাতটা ধরে মুচড়ে দিল। ব্যথা লাগলেও বিল্টু কাঁদল না। সে বলল, ইউ আর এ পাজিলুক, পাজিলুকরা হাত মুচড়ে দে। বড়বাবু বিরক্ত হয়ে বলল, এই ছেলেটাকে ঘরে বন্ধ করে রেখে দিয়ে আয় না, এখন কাজের কথা হচ্ছে। শিবু বলল, ওকে খেতে দিয়েছি, কিছু খায়নি স্যার। বড়বাবু বলল, এই ছেলেটার একটা ব্যবস্থা করে এখন কিছুদিনের জন্য আমাদের গা ঢাকা দিয়ে থাকতে হবে, নো অ্যাক্টিভিটি। তারপর সব চাপা পড়ে গেলে আবার অ্যাকশন শুরু করব। বলরাম বলল, দেখুন দেখুন স্যার, রায়চৌধুরীর হাত দুটো আগুনের মধ্যে পড়েছে, তবু লোকটা একটুও নড়ছে না। বড়বাবু বলল, এখনও জ্ঞান ফেরেনি? বলরাম বলল, আগুনের চেকা লাগলে তো অজ্ঞান লোকেরও জ্ঞান ফিরে আসে। বড়বাবু বলল, যদি খতম হয়ে গিয়ে থাকে তবে তো চুকেই গেল। সত্যিই কাকাবাবুর বাঁধা হাত দুটো পড়েছে আগুনের মাঝখানে। প্রথমে দুটো হাতই কালো হয়ে গেল, তারপর পুড়তে লাগলো চামড়া। পটপট করে শব্দ হতে লাগলো। সকলেরই নাকে এলো মরা পোড়ার বিশ্রী গন্ধ।
বড়বাবু বলল, মনে হচ্ছে সত্যিই মরেছে লোকটা। তবু নিশ্চিত হওয়ার জন্য ওর নাকের কাছে হাত নিয়ে দেখতো বলরাম নিঃশ্বাস পড়ছে কিনা। যদি এখনও নিঃশ্বাস পড়ে তাহলে মাথার গুলিতে 4টে গুলি চালিয়ে দে। বলরাম উঠে এসে পা দিয়ে ঠেলে কাকাবাবুর দেহটা উল্টে দিল। উপর থেকে চিৎ হয়ে গেল। এতদিন একবারও কাঁদেনি বিল্টু। এইবার সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আর বলতে লাগলো, কাকাবাবু, কাকাবাবু। তার ক্ষুদ্র হৃদয় বুঝেছে যে কাকাবাবু আর বেঁচে নেই। বলরাম কাকাবাবুর শরীরটার পাশে হাঁটু গেড়ে বসে রাইফেলটা নামিয়ে রাখলো। তারপর একটা আঙ্গুল কাকাবাবুর নাকের কাছে নিয়ে একটুক্ষণ দেখে বলল, না, নিঃশ্বাস পড়ছে না, শেষ। সঙ্গে সঙ্গে কাকাবাবু হাত দুটো দুদিকে ছড়িয়ে উঠে বসলেন। আগুনে যেমন তার হাত পড়েছে তেমন দড়ির বাঁধনটাও পড়েছে, এখন খসে পড়ে গেল। দারুণ ভয় পেয়ে গিয়ে বলরাম বলে উঠল, এ কি ভূত? কাকাবাবু বিকৃত গলায় বললেন, হ্যাঁ, আমি ভূত হয়েছি। এবার তোদের সব কটা সর্বনাশ করব। তিনি দু হাতে বলরামের গলা টিপে ধরলেন। বলরামের অত বড় শক্তিশালী চেহারা, কিন্তু কাকাবাবুর হাতে যে এত জোর তা সে কল্পনাই করতে পারেনি। একমাত্র ভূতের হাতেই এমন জোর থাকতে পারে। চটফট করে সে নিজেকে চড়াতে পারল না। কাকাবাবু এক ঝটকায় তাকে পাশে ফেলে দিয়েই রাইফেলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। শিবু সর্দার তার রাইফেলটা তুলে টিক করার আগেই কাকাবাবু তার দিকে দুটো গুলি চালিয়ে দিলেন। সে হাউ হাউ করে চেঁচিয়ে উঠল। বড়বাবু কয়েক মুহূর্তের জন্য বেবাচাকা খেয়ে গিয়েছিল। তারপর সে বুঝে গেল ভূত নয়, রায়চৌধুরী এখনও বেঁচেই আছেন, আর তার হাতে রাইফেল। সে জট করে বিল্টুকে তার বুকের কাছে টেনে এনে বলল, রায়চৌধুরী, তোমার রাইফেলটা ফেলে দাও। তুমি আর কোনো চালাকি করতে গেলেই আমি এই ছেলেটার কানের মধ্যে দিয়ে গুলি চালাবো। আমার হাতের রিভলভারটা দেখো। কাকাবাবু কয়েক মুহূর্ত কটমট করে তাকিয়ে রইলেন সেই বড়বাবুর দিকে। জায়গাটায় যদি আলো থাকতো তাহলে কাকাবাবু ওই লোকটাকে হিপনোটাইজ করতে পারতেন, কিন্তু অন্ধকারের মধ্যে তা সম্ভব নয়। কাকাবাবুর দু হাত দিয়ে এখনও একটু একটু ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু মুখে একটুও ব্যথার চিহ্ন নেই, বরং রাগে গনগন করছে মুখ। তিনি কর্কশ গলায় বললেন, তুমি ওই ছেলেটাকে গুলি করে মারবে? মারো দেখি। নিতান্ত গাদা না হলে তুমি তা করবে না। তারপর তুমি বাঁচবে কি করে? সঙ্গে সঙ্গে আমি একটা পাগলা কুকুরের মতো তোমার শরীর ঝাঁঝরা করে দেবো গুলি চালিয়ে। লোকটি একটু থমকে গেল। বিড়বিড় করে আপন মনে বলল, তুমি এত সহজে মরবে এটা বাবাই আমার ভুল হয়েছিল। তখনই যদি গুলি চালিয়ে দিতাম। কাকাবাবু বললেন, তখন গুলি চালাওনি, এখন তোমার প্রাণ আমার হাতে। যদি বাঁচতে চাও ছেলেটাকে ছেড়ে দাও আর রিভলভারটা ফেলে দাও। লোকটি বলল, ছেলেটাকে ছেড়ে দিলেই তুমি আমাকে মারবে? তোমার কথায় কোনো বিশ্বাস নেই। কাকাবাবু বললেন, আমি কথা দিচ্ছি তোমাকে প্রাণে মারব না। রাজা রায়চৌধুরীর কথার দাম আছে। লোকটি জিজ্ঞেস করলো, তুমি আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে? কাকাবাবু বললেন, না, তাও নিয়ে যাব না, সে অনেক ঝামেলা। আমি শুধু বিল্টুকে নিয়ে চলে যাব। লোকটি বলল, প্রমিস? কাকাবাবু বললেন, প্রমিস। লোকটি বিল্টুকে ঠেলে এক পাশে সরিয়ে দিল। কাকাবাবু বললেন, রিভলভারটা ফেলে দাও। সে সেটা ফেলে দিতেই কাকাবাবু সেটা তুলে নিয়ে পকেটে বললেন। তারপর বিল্টুকে বললেন, বিল্টু, তুই উঠোনের বাইরে গিয়ে দাঁড়াতো। বিল্টু বলল, না, আমি তোমার সঙ্গে যাব। কাকাবাবু বললেন, যা বলছি কথা শোন, বাইরে দাঁড়া, রান, 1 2 3। বিল্টু দৌড়ে চলে গেল। কাকাবাবু এবার লোকটিকে বললেন, তোমাকে প্রাণে মারব না, কথা দিয়েছি, কিন্তু তোমাকে শাস্তি তো পেতেই হবে। ছোটো ছেলেমেয়েদের চুরি করে নিয়ে তাদের প্রাণ নিয়ে যারা চিনিমিনি খেলে তারাও মানুষ, তাদের ক্ষমা নেই। কাকাবাবু সেই বড়বাবুর 2 উরুতে 2টি গুলি চালিয়ে দিলেন। লোকটি আর্তনাদ করে উঠল। কাকাবাবু বললেন, পায়ে গুলি করলে কেউ মরে না, চিকিৎসা করালে সেরে উঠবে। বড় জোর কুড়া হয়ে থাকবে আমার মতো, আর এখন আমাকে তাড়াও করতে পারবে না। বলরাম এর মধ্যে অনেকটা সামলে উঠেছে। কাকাবাবু তার দিকে পিছন ফিরে রয়েছেন। সে একটা জ্বলন্ত কাঠ নিয়ে ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে। জ্বলন্ত কাঠটা কাকাবাবুর মাথায় লাগলে সাংঘাতিক কাণ্ড হতে পারত, কিন্তু সেটা লাগলো কাকাবাবুর পিঠে। তিনি এমনই ঘুরে দাঁড়িয়ে বললেন, তুমিই বা বাদ যাবে কেন? তারও 2 উরু ফুলে গেল 2 গুলিতে।
কাকাবাবু গায়ের কোটটা তাড়াতাড়ি খুলে ফেলে মাটিতে চাপড়ে আগুন নেভালেন। ওদের তিনজনের দু পায়ে গুলি লেগেছে, উঠে দাঁড়াতে পারছে না, শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কাকাবাবু বললেন, তাকো এইভাবে, আমি তোমাদের চিকিৎসার ব্যবস্থা করছি। বিল্টু উঠোনের বাইরে দাঁড়িয়ে আছে। কাকাবাবুর এক হাতে রাইফেল, অন্য হাতটা বিল্টুর কাঁধে রেখে বললেন, চল রে বিল্টু। বিল্টু বলল, তোমার হাত জ্বালা করছে না? কতটা পড়েছে? কাকাবাবু বললেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ভাঙ্গা জায়গাটা পার হওয়ার পর সেই দুধওয়ালাকে দেখা গেল, পাশে আরেকটা লোক। কাকাবাবু তাদের ভয় দেখাবার জন্য শূন্য একটা গুলি ছুড়লেন। অমনি দৌড় লাগালো তারা। কাছেই রয়েছে একটা জিপ। কাকাবাবু বিল্টুকে নিয়ে সেই গাড়িতে উঠে স্টার্ট দিলেন। আধ ঘন্টা পর রাস্তার ধারে একটা থানা দেখে থামলেন কাকাবাবু। ভিতরে ঢুকে একজন পুলিশকে জিজ্ঞেস করলেন, কাছাকাছি কোনো ডাক্তারের চেম্বার কিংবা হাসপাতাল আছে? আমার হাতের চিকিৎসা করাতে হবে। কাকাবাবুর দু হাতের কবজির অবস্থা দেখে শিউরে উঠে পুলিশটি বলল, ওরে বাস, এই হাত নিয়ে আপনি গাড়ি চালালেন কি করে? কাকাবাবু যে এই হাতে রাইফেলও চালিয়েছেন তা সে জানবে কি করে? ডাক্তারের কথা জেনে নিয়ে কাকাবাবু পুলিশটিকে বললেন, জঙ্গলের মধ্যে ভাঙ্গা বাড়িটায় যান, এখনই সেখানে 3 জন ক্রিমিনালকে পাবেন। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।